দর্শক, আমরা দেখছিলাম নাজমুল শান্তর নতুন অ্যাসাইনমেন্টে আছেন। সে ছাড়াও তিনি আসলে তার দল নিয়ে ভাবনা জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা জানিয়েছেন, আর একই সাথে চলছে আইপিএল। সব কিছু নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ এবং ক্রীড়া বিশ্লেষক মাহমুদ হাসান শামীম। দুজনকে শুভ সকাল। ইমরোজ আহমেদ, শুরুতেই যদি আসলে বাংলাদেশের বিশ্বকাপ ভাবনা বা আপকামিং জিম্বাবুয়ে সিরিজ সেটা নিয়েই শান্তর কথা যদি জানতে চাই, বা শান্ত গতকাল আসলে যেটা বলছিলেন যে বিশ্বকাপ নিয়ে অতিরিক্ত এক্সপেকটেশন নিয়ে যেন মাতামাতি না করা হয়, এরকম কথা আসলে কেন বললেন? বিশ্বকাপ নিয়ে তো আসলে সবাই এক্সপেক্টেড করবে, নতুন কিছু এক্সপেকটেশন করবে, সেখান থেকে আসলে তিনি কেন মানা করে দিলেন? ধন্যবাদ কনা। শুভ সকাল। কনা, দেখুন, আমরা আমাদের রেকর্ড যদি দেখি, রেকর্ড থেকে আমরা হয়তোবা এটার একটা বিড়ম্বনার ভিতর দিয়ে আমরা গেছি। প্রত্যেকবারই আমরা হয়তোবা একটা বড় আশা নিয়ে গেছি অ্যাটলিস্ট একটা লেভেল পর্যন্ত যাওয়ার জন্য, বাট তারপরে আমরা সেই জায়গাটায় পৌঁছতে পারি নাই বলেই কিন্তু অনেক রকম বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। এবং বিড়ম্বনার দায়ী কিন্তু আপনি আর আমি নই। বিড়ম্বনার দায়ী কিন্তু এই খেলোয়াড় এবং কোচ এবং ম্যানেজমেন্টকে নিতে হবে। স্পেশালি গত ওয়ার্ল্ড কাপের সময় আমরা যেই অভিজ্ঞতাটা পেলাম, প্লেয়ারদেরকে নিয়ে যেই ছিনিমিনি খেলা হলো, টিম অ্যারেঞ্জমেন্ট নিয়ে যেভাবে হাতুরা সিং এন্ড আরো কিছু যারা জড়িত ছিলেন তারা যা করলেন, সেটাতে কিন্তু আমরা অনেক আহত হয়েছি। এবং সেই কারণে আমার মনে হয় শান্ত ওয়াইজলি ই সেড, কোনো কিছু আশা করেন না, বাট উই উইল গিভ আওয়ার বেস্ট। হয়তোবা অনেক কিছু ভালো পেতেই পারেন, কিন্তু আপনারা যদি কোনো একটা টার্গেট তৈরি করে রাখেন, সেখান থেকে একটু বিচ্যুতি হলে অনেক বড় কেলেঙ্কারির লেভেলে হয়তোবা আমাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা হবে। ওই রকম ভাবে চিন্তা করি উনি বলেছেন। এবং এখন যা দেখছি সোশ্যাল মিডিয়ায় খবরে যেগুলো শুনছি, কণা, হাতুরা সিং আসছেন, চলে যাচ্ছেন, থাকবেন না, নতুন কোচ দিচ্ছে, প্লেয়ার সিলেকশন হচ্ছে, আসলে এই জিনিসগুলার সঠিক জবাব কিন্তু শুধুমাত্র ক্রিকেট অপারেশনই দিতে পারবেন। ক্রিকেট অপারেশন যতক্ষণ পর্যন্ত এটা নিয়ে কথা না বলছে, আমরা এগুলা নিয়ে মাতামাতি করলে আসলে প্লেয়ারদের উপরেও কিছুটা কিছুটা হলেও কিছুটা হলেও তাদের উপরে প্রভাব পড়ে। এবং সেখান থেকে আসলে প্লেয়ারদের প্রস্তুতি, প্লেয়ারদের এই সামনে জিম্বাবুয়ে সিরিজ, সেই জায়গাটার জন্য তাদের নিজেদেরকে প্রস্তুত করা, সবকিছু মিলে এই চাপ মুক্ত রাখাটাই আসলে ভালো। এবং আমরা জানি আমরা টি-20-তে এখনো বিশ্বমানে তেমন পর্যায়ে নাই যেখানে আমাদেরকে সবাই সমীহ করে খেলবে। আমরা গ্র্যাজুয়ালি উপরে উঠছি, এবং আমরা যে ভবিষ্যতে ভালো খেলবো না তেমনটা বলা অবশ্যই সমীচীন হবে না। আমরা খেলবো, বাট আমরা উই আর প্রিপেয়ারিং। এবং যতক্ষণ পর্যন্ত আমরা এই জঞ্জাল গুলা ক্লিন করতে না পারবো, বিভিন্ন রকমের বেকায়দায় ফেলে দেওয়া বিভিন্ন লোকের কার্যক্রম থেকে আমরা যে সমস্ত বাধাগ্রস্ত হয়েছে, এগুলা ক্লিন করতে পারলে আমরা উই হ্যাভ এ গুড ফিউচার। আমরা ইনশাল্লাহ ভালো খেলবো। খানা নিশ্চয়ই, সে প্রত্যাশা তো আসলে আমাদের প্রত্যেকের এবং সব সময়ই থাকে। মাহমুদ হাসান শামীম, যে আলোচনাটা আসলে নতুন করে উঠেছে যে এক্স ক্যাপ্টেন তামিম ইকবালের সাথে নাজমুল শান্তর একটা বৈঠক এবং তামিমকে আসলে ফেরানোর একটা চেষ্টা। তামিম তো আসলে তার ফেরানোর, যে তিনি আসলে বিপিএল এর পরেই বলছিলেন যে বেশ কিছু জায়গায় ঠিকঠাক করতে হবে যদি তামিমকে ফিরতে হয়। তামিমের তো আসলে খুব সম্ভবত কোচিং স্টাফদের নিয়ে বা কোচকে নিয়েই হয়তো খুব সম্ভবত সমস্যাটা ওই জায়গাতে। আপনার কি আসলে আদৌ মনে হয় কিনা যে তামিম সেই সমস্যা সমাধান আসলে সম্ভব হবে এবং তামিমও ফিরতে পারবেন? দেখুন, তামিমের ইস্যুটা কিন্তু এখন খুব একটা সেন্সিটিভ ইস্যু, এবং এটা আমাদের ক্রিকেটের জন্য আমি বলবো এই একটা নেতিবাচক ইস্যু। কেন এটা নেতিবাচক? যে আহ, তামিম কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয়, অত্যন্ত দরকার জাতীয় দলের জন্য, বিশেষ করে আমাদের শ্রীলঙ্কার সাথে সিরিজের পর সেটা আরো বেশি করে আমরা বুঝতে পারছি। এবং তামিম কিন্তু ফিটনেস তার ভালো আছে, এবং তিনি ভালো করছেন, বিপিএল এ ভালো করেছেন, ডিপিএল এ ভালো করছেন। ফলে তামিমকে জাতীয় দল পেতে চাইবে, জাতীয় দলের অধিনায়ক পেতে চাইবেন, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তার ইস্যুটা নিয়ে যে দীর্ঘসূত্রিতা যা হচ্ছে, সেটি কিন্তু আমাদের দলের জন্য ভালো নয়। কারণ তামিম যদি দলে ঢুকেন, তাহলে দলের চিন্তা ভাবনা হবে একরূপ, যে কিভাবে টিমটা সাজানো হবে, কিভাবে টিমটা খেলবে, সেটি কিন্তু পলিসিটা হবে অন্যরকম। এটি একটি ব্যাপার। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে তামিম আসছেন, তামিম আসলে এখন তামিমের জায়গায় যে ছেলেটি আছে বা যারা আছে, তারা তারাও একটা দ্বিধাদ্বন্দ্বে থাকবেন যে তারা কি হবেন। ফলে আর তামিমের যেটা বললেন আপনি, যে তামিম যে কারণে তামিম নাই, জাতীয় দল থেকে সরে গেছেন, সেই কারণটি কিন্তু মীমাংসা হয়নি, হয়েছে বলে আমরা শুনিনি।
তাহলে তামিম ফিরবেন, কি হবে দলের অবস্থা? তো এই ব্যাপারটি হচ্ছে ক্রিকেট বোর্ডের আমার মনে হয় যে এটা দীর্ঘ সূত্রতা না রেখে এই সম্বন্ধে একটা তাদের ডিসিশন নেওয়া উচিত। এবং শুধু ক্রিকেট বোর্ডের আমি আরো কয়েকটি ব্যাপারে বলতে চাই যে যেটা ইমরুজ ভাই বললেন, আমরা এখনো সোশ্যাল মিডিয়া অনেক বেশি, সবাই অনেক মতামত দেয়, সবাই অনেক কিছু করে, সবাই অনেক ধরনের রিপোর্টিং করে, সেখানে নানান ধরনের কথা হচ্ছে যে হাতুড়ি সিং আসছেন, হাতুড়ি সিং আসছেন না, টিমে এই হচ্ছে সে হচ্ছে, তামিমের সঙ্গে কথা হচ্ছে, নানান ব্যাপার আসে। আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডে এখানে একটা ভূমিকা, জোরালো ভূমিকা পালন করা উচিত। সেটি হচ্ছে যখনই কোনো একটা ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা বিভ্রান্তি তৈরি হবে, তখন তাদের কাছ থেকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট থাকা উচিত। ক্রিকেট বোর্ডে এখন মিডিয়া ম্যানেজার আছেন, এসএমএর আছেন, তারপরে মিডিয়ার ডাইরেক্টর আছেন, তাদের উচিত ক্রিকেট বোর্ড থেকে একটা সুস্পষ্ট বার্তা দেওয়া। যখন হাতুড়ি সিং আসবেন আসবেন না, উনি না করে দিয়েছেন না, কখনো ফিরবেন না, এইসব কথাবার্তা হচ্ছে, তখন ওনাদের ক্রিকেট বোর্ড থেকে জানানো উচিত যে হ্যাঁ, এই হাতুড়ি সিং নিয়ে এটা কোনো ব্যাপার না, উনি আসছেন। তামিম ইস্যু যখন হচ্ছে, তখন কেউ বলছে তামিম এই বিশ্বকাপে ফিরছে, বিশ্বকাপে ফেরানোর জন্য চেষ্টা করছে, কেউ বলছে ওয়ানডেতে ফেরানোর জন্য চেষ্টা করছে, কেউ বলছে টেস্টে ফেরানোর জন্য চেষ্টা করছে। ফলে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, এটি দলের জন্য ভালো নয়, আমাদের ক্রিকেটের জন্য ভালো নয়। বোর্ডের উচিত স্পষ্ট করে বলা যে তামিমকে আমরা টেস্টে ফেরানোর জন্য চেষ্টা করছি, অন্য দুটিতে নয়। তাহলে ওই দুটি দল শান্তভাবে তাদের কাজগুলো করতে পারবে। এবং এই ব্যাপারে নিশ্চয়ই, এবং বোর্ডে কিন্তু সেটার আসলে মানে আমরা প্রতিফলনও হয়তো পারফরমেন্সে দেখতে পাবো, যে একটা ডিলেমা আসলে তৈরি হয়। এবং আপনি যেটা বলছিলেন যে ঠিকঠাক ইনফরমেশনের অভাবে যে রিউমারগুলো ক্রিয়েট হয়, ছড়িয়ে পড়ে, এবং সেটা নিয়ে যে আসলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, সেগুলোর দিকেও আসলে বোর্ডের নজর দেওয়া উচিত। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ইমরোজ আহমেদ, আমরা এখন বলছিলাম যে টাইগারদের বিশ্বকাপ ভাবনা, আপনিও বলছিলেন যে এখনও বড় দল হয়নি টি-20-তে, তবে প্রসেসিংয়ে আছে, নিশ্চয়ই বাংলাদেশ একদিন টি-20-তে বড় দল হবে। আমরা যদি একটু দেখি টি-20-র জোর প্রস্তুতি চলছে, মানে বিশ্বকাপের জোর প্রস্তুতি চলছে আইপিএলে। সেই আইপিএলে আসলে এবার কি হচ্ছে, 500-550 রান উঠে যাচ্ছে। গতকাল সুনীল নারিন তিনি হচ্ছে সেঞ্চুরি পেলেন প্রথমবার টি-20-তে, সেটা বাটলার আসলে বিট করে দিলে, এবং ম্যাচটা একটা সময় মনে হচ্ছিল বাটলার ভার্সেস কলকাতা, এবং তিনি জিতে নিলেন। সব মিলিয়ে আইপিএল কতটা এনজয় করছেন, এবং স্পেশালি গতকালের ম্যাচটা নিয়ে কি বিশ্লেষণ? আমি আইপিএল নিয়ে আমি সবাইকে দেখি খুব উদ্গ্রীব, সবাই অনেক আলোচনা করে। আমি আইপিএল এর খুব একটা ফ্যান না, টু বি ভেরি অনেস্ট। বাট তবে আইপিএল একটা মঞ্চ যেখানে অনেক প্লেয়ারই নিজেদেরকে তুলে ধরছেন এবং বিশ্বমানে তাদেরকে প্রমাণ করছেন যে তারা ভালো খেলোয়াড় এবং বিরাট চাপে তারা খেলতে পারেন এবং তারা ভালো করছেন। আমাদের মুস্তাফিজ ইজ ডুইং এক্সট্রিমলি ওয়েল, এবং অনেক প্লেয়ারই ভালো খেলছেন। কারণটা হচ্ছে এখানে অনেক বড় বড় প্লেয়ারদের সমাগম হয়, সেই জায়গাটায় খেলে। বাট আইপিএল নিয়ে যেই সমস্ত বদনামগুলো আছে, কারণ অনেক ম্যাচকেই বলা হচ্ছে ফিক্সিং আছে, অনেক ম্যাচকেই বলা হচ্ছে এগুলা গড়াপেটার ম্যাচ। সেই জায়গা থেকে আমি অনেক সময় আইপিএল নিয়ে খুব একটা ইন্টারেস্ট ফিল করি না। সেটা ইমরোজ আহমেদ ঠিক আছে, কিন্তু যদি এই পার্টটাকে যদি সরিয়ে, মানে আমরা যাদের সাথে কম্পিট করব ওয়ার্ল্ড কাপে, বা যাদেরকে আইডল মানা হয়, যাদেরকে আইকন মানা হয় টি-20, সবাই আসলে এখানে পারফর্ম করছে। শুধু যদি আমরা এন্টারটেনমেন্টের কথা চিন্তা করি, স্পোর্টস সেই জায়গাটা থেকে যদি দেখি, সেই জায়গায় আসলে পারফরমেন্সগুলো কিভাবে দেখছেন? অবভিয়াসলি ইটস ভেরি ভেরি মানে সাংঘাতিক ভাবে আমরা উপভোগ করছি, কারণ এত বড় রান, এত বড় চেজ, এত বড় অনুষ্ঠান, এই জিনিসটা তো অবশ্যই এটা একটা বিরাট মঞ্চ। সেটা নিয়ে আমি কোনোভাবেই আপনার সাথে কোনো দ্বিমত পোষণ করব না। এবং যারা খেলছেন তারা বিভিন্ন সময় যেই রকম ভাবে পারফর্ম করছেন, ইট ইজ সামথিং ভেরি আই ক্যাচিং এবং সাংঘাতিক এন্টারটেইন। কিন্তু এইটার থেকেই যদি আমি ধরে নেই যে ভারতই বিশ্ব চ্যাম্পিয়ন হবে টি-20-তে, তেমনটা ভাবার আসলে কোনো কারণ নাই। কারণটা হচ্ছে যে খেলাটা হবে আমেরিকাতে এবং সেন্ট্রাল আমেরিকাতে, আপনার ওয়েস্ট ইন্ডিজে। সো এই জায়গায় যখন খেলবেন, পিচের কন্ডিশন, ওয়েদার, সবকিছু মিলিয়ে হয়তোবা এখন যে ইনিংসটা আমরা উপভোগ করছি ভারতে, সেই রকমটা হওয়ার নাই। আমি আপনাকে উল্লেখ করতে পারবো এর আগেও টি-20 আইপিএল হওয়ার পরেও কিন্তু ভারত তেমনটা ভালো করতে পারে নাই। এবং ওইবার কিন্তু দেখেছেন আপনি যে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে, তারা আইপিএল এ খেলেই না। বাট দিস ইজ এ প্রপার এন্টারটেইনমেন্ট, এটা নিয়ে কোনো দ্বিধা নাই। কিন্তু এইটাই যে সবকিছুর শেষ, তেমনটা ভাবি আমি, অন্তত আমি ভাবি না।
না সেটা এই তো মুহূর্তে- আসলে না, সেটা তো আপনি নিজেই বললেন যে আইপিএল আয়োজন করছে, সব স্টারদেরকে নিয়ে আসে ভারত, কিন্তু ভারত তো আসলে অনেক বছর হয়ে গেল টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে পারছে না। তারা রিসেন্টলি তাদের ঘরের মাটিতে ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছে, সেটাও তো আসলে রাখতে পারেনি। সো সেটা যে আসলে আলটিমেট গোল যে আইপিএলে ভালো করলেই ইন্ডিয়া আসলে ভালো করে ফেলবে, ব্যাপারটা তেমন না। যেটা আসলে বলছিলাম যে পুরো এন্টারটেনমেন্টের দিক থেকে আসলে জমে উঠেছে বা আইপিএল সার্থক। মাহমুদ হাসান শামীম, গতকাল যে দুটো দল আসলে পারফর্ম করলো, তারা টেবিল টপার দুজনেই। আমরা কি আসলে বলতে পারি কি না যে এইবারের আইপিএল তাদের আসলে চ্যাম্পিয়ন হয়তো পেয়ে গেছে? মাহমুদ হাসান শামীম, আমরা শুনতে পাচ্ছি না, আনমিউট করতে হবে। যদিও আমি এইভাবে বলতে চাই না এখনই, আরো বেশ কিছু খেলা বাকি আছে, এবং সেই টি-20 ম্যাচ সেটি যে কোনো সময় যে কোনো অবস্থায় যেতে পারে। আহ, যেটি হচ্ছে যে হ্যাঁ, আমরা কতগুলো দলকে দেখছি ভালো করছে। আমি এবারে আইপিএল আমি ইমরুজ ভাইয়ের মতো খুব বেশি ওইভাবে গুরুত্ব দিয়ে দেখি না, কিন্তু দেখার জন্য দেখি। বিশেষ করে এবার মুস্তাফিজ আছে, সেই জন্য এটাকে আরো ভালো করে দেখি। আর এইবারে আইপিএল আমি একটু অন্যভাবে দেখছি, অন্যভাবে চোখ রাখছি, এই কারণে যে এই আইপিএল এর পরেই কিন্তু বিশ্বকাপ হবে, সেটি টি-20 ফরম্যাটে বিশ্বকাপ হবে। ফলে এইবার যে ধারা, এবার যে ট্রেন্ড আইপিএল এ, মানে টি-20 যে ট্রেন্ড আমরা আইপিএল এ দেখছি, সেটা আমরা হয়তো বিশ্বকাপে অনেকটা দেখতে পাবো। যদিও এখানকার উইকেট, ওয়েদার অন্য কিছু অন্যরকম হতে পারে, তবে যেহেতু ড্রপ ইন পিচ হবে আমেরিকাতে এবং অস্ট্রেলিয়া থেকে সেই পিচ গুলো ইয়ে করা হচ্ছে, ফলে ওখানে উইকেট কিন্তু মানে রান হবে উইকেটে, আমার ধারণা। ক্যারিবীয় অঞ্চলে গিয়ে হয়তো একটু অন্যরকম হতে পারে। তবে এবার আইপিএল এ যে রানের যে বন্যা, রান যেভাবে করছেন ব্যাটাররা, সেটা কিন্তু আমার মনে হয় যে তারা এই ফর্মটা টেনে নিয়ে যাবেন বিশ্বকাপেও। আমরা বিভিন্ন দলের মধ্যে যে খেলাগুলো দেখবো, সেখানে তাদের স্টাররা, তাদের ব্যাটাররা অনেক রান করবেন বলেই আমার বিশ্বাস। এবং এই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছি যে এখন 200 প্লাস হয়ে যাচ্ছে, 300-র কাছাকাছি রান চলে যাচ্ছে। আমার ধারণা যে বিশ্বকাপে আমরা দেখতে পাবো অনেক অনেক রানের ইনিংস দেখতে পাবো, এবং সেটি দেখার বিষয়। এবং আমরা আমাদের প্রতিপক্ষ যারা আছে, সাউথ আফ্রিকা যারা খেলছেন, শ্রীলঙ্কা যারা খেলছেন, তাদের দিকে আমাদের চোখ রাখা উচিত। মানে চোখ রাখতে হবে, দেখতে হবে যে কি করে। বিশেষ করে আমাদের নির্বাচকরা, আমাদের অ্যানালিস্টরা, আমাদের টিম ম্যানেজমেন্ট, তারা আমার মনে হয় যে এই দিক থেকে তারা একটু চোখ রাখবেন, দেখবেন। পাতিরানাকে আমরা পাবো প্রথম ম্যাচেই বিশ্বকাপে, সেই পাতিরানাকে কিভাবে ফেস করতে হবে, সেগুলো নিশ্চয়ই এখন থেকে আমাদের টিম ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করবেন। টিমে যারা পরিকল্পনা করছেন, রণকৌশল তৈরি করবেন, তারা এগুলো নিয়ে ভাববেন। আমার মনে হয় যে এবারে আইপিএল এ এই জিনিসটাই আমাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার, সবচেয়ে বড় জিনিস, দেখা যে ট্রেন্ডটা কি হচ্ছে। এবং সত্যি অর্থে বলতে গেলে আইপিএল যারা ফ্যান, যারা ক্রিকেটটাকে ওইভাবে দেখেন, তারা এবার কিন্তু খুব আনন্দের, বিনোদনের চমৎকার উপকরণ পাচ্ছেন। শুধু ব্যাটাররা না, বোলাররাও চমৎকার বল করছেন। এবং যদিও এই বড় বড় ইনিংসে স্বাভাবিকভাবে যখন বিশাল ইনিংস হয়, তখন বোলাররা মার খান। অনেক মানে বিখ্যাত সব বোলারদেরও এখন এভারেজ দেখছি 10-এর উপর, ওভার প্রতি 10-11 রান দিচ্ছেন। আমাদের মুস্তাফিজ এবার সবচেয়ে বেশি, তার যে ক্যারিয়ারের আইপিএল এর বেশি 9 এভারেজে রান দিচ্ছেন। এটি খুবই স্বাভাবিক। এই ব্যাটে বলে ম্যাচ, আসলে কিন্তু ব্যাটে বলে যে খেলা, সেই দুটো দিকেই কিন্তু আমাদের দর্শকরা, এবার আইপিএল এর দর্শকরা কিন্তু তারা বেশ, সবাই আসলে বেশ উপভোগ করছে। ইমরোজ আহমেদ, যেটা আসলে বলছিলাম যে আইপিএল এর দিকে এবার বাড়তি করে নজর দেওয়ার কারণটাই হচ্ছে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ। কিন্তু আইপিএল এর যদি দেখি যে সেখানে তো আসলে অনেক ধরনের রুলস ইনক্লুড করা আছে, যেগুলো তো সেই সুবিধা বা অসুবিধাগুলো তো আসলে বিশ্বকাপের মঞ্চে পাওয়া যাবে না। এইটা কি আসলে ব্যাকফায়ার করবে কিনা? কারণ আমরা যদি দেখি যে এক ওভারে 2টো করে বাউন্সার দেওয়া যেতে পারে, তারপরে ইম্প্যাক্ট প্লেয়ারের ব্যাপারগুলো থাকে, ওয়াইডের অ্যাপিল করা যায়, বা এই ব্যাপারগুলো তো আসলে বিশ্বকাপে সুযোগ পাওয়া যাবে না। সেইটা আসলে কিভাবে দেখেন? কারণ আসলে ক্রিকেট তো ক্রিকেটের ধারায় চলবে, সেটা নিয়ে আমরা অভ্যস্ত। এখানে কিছু নতুন আইন করা হয়েছে, সেটা হচ্ছে এই টুর্নামেন্টটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য, কম্পিটিটিভ করার জন্য। এবং সেই জায়গাটায় ভারতের আগে আমার মনে হয় এই কিছু রুল সাউথ আফ্রিকা প্রথমে ইমপ্লিমেন্ট করেছিল, এবং তারপরে থেকে ভারত করা শুরু করেছে। তো সাউথ আফ্রিকার এই প্রিমিয়ার লিগ এবং ভারতের এই প্রিমিয়ার লিগে বেশ কিছু আইন কানুন নতুন করে করার পরে এইটাকে মোর অ্যাট্রাকটিভ করার জন্য তারা করেছেন। এবং আপনি সঠিক বলেছেন, হয়তোবা যখন যারা পরিকল্পনা করবেন খেলার মাঠে বিশ্বকাপে, তারা তাদের ওয়েতে পরিকল্পনা করবেন, নিয়মতান্ত্রিক ধারাতে, যেই ধারাতে ক্রিকেট চলে সেই রকম ভাবেই। বাট অবভিয়াসলি এখানে তো ধরেন কিছু কিছু দেশের প্লেয়াররা আছেন
ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে ভারতীয় প্লেয়ার, বাট অন্যান্য দল তো তাদের ওয়েতে তাদের ধারাতে প্ল্যান করবে। খুব যে একটা সমস্যা হবে তেমনটা না, বাট কিছু বাড়তি সুবিধা এগুলো থেকে পাওয়া যায়। সেই ক্যাপ্টেনের সেই অ্যাডভান্টেজটা থাকে, সেই অ্যাডভান্টেজটা হয়তো এখানে পাবেন না। বাট ওভারঅল আইপিএল অবশ্যই অনেক প্লেয়ারকে বিশ্বমঞ্চে নিজেদের নাম লেখানোর জন্য বিশ্বমঞ্চে নিজেদের এই যে একটা চাপ ক্যারি করা, এইটাও কিছুটা শিক্ষা দিচ্ছে। আমি মনে করি মুস্তাফিজ ইজ ডুইং এক্সট্রিমলি ওয়েল। মুস্তাফিজ আগে যত বছর খেলেছেন, প্রথম বছর অনেক ভালো খেলেছেন, তারপর একটু ম্লান ছিলেন, এই বছর দারুণ খেলছেন। এবং শামীম ভাইয়ের মতন আমিও বলবো আইপিএল দেখা হয় অ্যাকচুয়ালি মুস্তাফিজের জন্য, হয়তোবা সাকিব। নিশ্চয়ই আমরা প্রত্যেকেই মুস্তাফিজের জন্যই আসলে বাড়তি করে দেখি, কারণ মুস্তাফিজ কাদেরকে বিশ্বকাপে বল করবে সেটাও তো দেখার ব্যাপার। সেই কারণে নিশ্চয়ই খেলা চলছে, সেসব নিয়ে আমাদেরও আলোচনা চলতেই থাকবে। ইমরোজ আহমেদ এবং শামীম দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।